নমস্কার, আমি অনিলভ চট্টোপাধ্যায়। বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। বা বাংলাতে আজ আমাদের অতিথি অনির্বাণ চক্রবর্তী। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, ওকে দেখলেই আপনারা বুঝতে পারবেন কে এসছেন আজকে আমাদের বা বাংলায়। আরও একটু বিস্তারিতভাবে বলতে গেলে বাঙালির একান্ত আপন একেন বাবু আজকে বা বাংলার অতিথি। আমরা বলেছিলাম যে আপনাদের সামনে যে আমরা বা বাংলায় সেই মানুষগুলোকেই নিয়ে আসি যাদের দেখে আমরা সবাই, আপনারা বলবো না, আমরা সবাই অনুপ্রাণিত হতে পারি। তাদের জীবন, তাদের বেড়ে ওঠা, তাদের সাফল্য সবটা মিলিয়ে আমাদের অনুপ্রাণিত করতে পারে। অনির্বাণ সেরকমই একজন মানুষ, জীবনে বিরাট ঝুঁকি নিয়ে আজকে নিজের যোগ্যতায় প্রতিভায় তিনি প্রতিষ্ঠিত। অনির্বাণ, স্বাগত প্রথমে। আর একটা কথা হচ্ছে যে আমি তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখছিলাম তিনটে জিনিস লেখা। একটা হচ্ছে অপটিমিস্টিক, একটা হচ্ছে কম্পালসিভ, একটা হচ্ছে ড্রিমার। তো এই তিনটে ওয়ার্ড দিয়ে কি অনির্বাণ চক্রবর্তীকে ব্যাখ্যা করা যাবে? না, এত কম শব্দে আমাকে ব্যাখ্যা করা যাবে না। প্রথম কথা তো তুমি যেটা দিয়ে শুরু করলে, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমার সত্যি খুব লজ্জা লাগছে এটা, মানে আমি অনুপ্রাণিত করবার মতো কিছুই করতে পারিনি লাইফে। আমার নিজের মতো করে লাইফটাকে চলবার চেষ্টা করি, এখনো সেটা চালিয়ে যাচ্ছি। আমার ধারণা আমার পুরো জীবনে আমি সেভাবে চালিয়ে যাব। আমি যেটা, তুমি একটা কথা আমি তোমার মেনে নিচ্ছি, যেটা হচ্ছে রিস্ক টেকার, যেটা বলে যে অনেক রিস্ক নিয়ে। তো তবে সেটাকে আমি রিস্ক বলে ভাবিও না। আমি সাধারণত পরে এখন দেখলে মনে হয় যে, মানে তুমি যে ঘটনার কথা বললে যে যেটাকে রিস্ক বলে বলছো, সেটা কিন্তু তখন আমি খুব রিস্ক বলে ভাবিনি। আমার মনে হয়েছিল ওই মুহূর্তে আমার ওটা করতে ইচ্ছা করছে, এবং আমি সবকিছুই ওই রকম ভাবেই গাইডেড হই। মানে আমার যখন যেটা করতে ইচ্ছা করে আমি খুব বেশি ভাবি না, আমি ভাবতেও পারি না আর কি। মানে আমি আজকে থেকে 2 বছর বাদে কি করব, অনেকে জিজ্ঞেস করে না 5 বছর বাদে নিজেকে কোন জায়গায় দেখতে পাচ্ছেন, আমার কাছে এটার কোনো উত্তর নেই, কারণ আমি কিচ্ছু দেখতে পাই জার্নি। যেভাবে চলবে কারণ আমি আজকে মানে যেখান দিয়ে এসে যেখানে পৌঁছেছি, এটাও কিন্তু আমার কোনো কিছু প্ল্যান করা না। আর ওই পরে যেটা জিজ্ঞেস করলে যে এই 3টে শব্দ দিয়ে আমাকে ডেসক্রাইব করা যাবে কিনা, সেইটাতে আমি বলবো যে ওটা একটু মজা করে লিখেছিলাম। আমরা ওসিডি কথাটা ইউজ করি, তো ওটারই একটা অন্য ডেফিনিশন দিয়েছিলাম। তবে ওই 3টে আমার জীবনে সত্যি। মানে আমি স্বপ্ন দেখাটা আমার কাছে একটা কম্পালসিভ ব্যাপার। ওটা এমন না যে আজ দেখলাম, কাল দেখলাম না, পরশু দেখলাম। ওই একটা কিছুর মধ্যে আমি আছি, সেটাকে খুব ভালোভাবে আমি ডিফাইন করতে পারবো না। যে তুমি যদি আজকে জিজ্ঞেস করো সেই স্বপ্নটা কি তুমি কালকের জন্য, তাহলে তো ওই প্রশ্নটাই আবার আসে যে তুমি 2 বছর বাদে নিজেকে কোথায় দেখছো। ওই ধরনের কিছু না আমার। আমি ধরো আমার জীবনটা যেভাবে নিয়ে যাচ্ছি, তাতে আমি যেটা যেটা চাইছি সেটা করছি, যেটা আমি চাই না সেটাকে আমি অ্যাভয়েড করছি। আমি এইভাবেই চলি। তো সেই জন্য ওটা লিখেছিলাম। ওটা আমার লিখে ফেলেছিলাম হুট করে, ওটা কিন্তু খুব ভেবে চিন্তে লেখা না, হুট করে লিখে ফেলেছিলাম। লিখে আমার মনে হয়েছে যে ওটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, সেই জন্য। হ্যাঁ, মানে ব্যাপারটা বোঝা গেল। মানে ওসিডির পরে একটা এজ যোগ হবে না কোনোদিন। মানে সাকসেস ইটস নট দ্য আলটিমেট ডেস্টিনেশন। সাকসেসের ডেফিনিশন কি বলো? মানে সাকসেসের ডেফিনিশন এক একজনের কাছে এক এক রকম হতে পারে। মানে আমার লাইফে প্রায়োরিটি কি সেইটা মানে সেটা ডিসাইড করে দেয় যে আমার সাকসেস বলতে আমি কি বুঝি। এবার আমার কাছে টার্গেট কখনোই, মানে যখন আমার ধরো বয়স আরো কম ছিল, তখনও আমার কাছে কোনো মাইলস্টোন, কোনো মেটেরিয়ালিস্টিক মাইলস্টোন ছিল না যে আমাকে এইখানে একটা ফ্ল্যাট কিনতে হবে, আমার এত টাকা আমার ব্যালেন্সের দরকার, আমার এই গাড়ি দরকার, এই গাড়ি না হলে আমার চলবে না। এটা নিয়ে এই ধরনের এখনো আমি ভাবি না সেরকম ভাবে। সেটা আমার এমনিতে আসে না, আমার পার্সোনালিটির মধ্যেও নেই। এবং আমি খানিকটা সতর্ক ভাবেও এগুলোকে অ্যাভয়েড করেছি, কারণ এখন আমি যে প্রফেশনে আছি, মানে অভিনেতা হিসেবে, আমার মনে হয় যে ওই রকম ভাবে এইগুলোকে খুব প্রাধান্য যদি আমি দিতে 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 এই খুব হাই রাইজ কমপ্লেক্সের মধ্যে, প্রচন্ড দামি গাড়ির মধ্যে, খুব লিমিটেড লোকের মধ্যে মেলামেশা, এটা এমনিতেই তো অভিনেতা হিসেবে একটু জনপ্রিয় হওয়ার পর সেটা এমনি খানিকটা বাধ্য হয়ে কমাতে হয়েছে। এটা যত কমতে থাকবে লাইফে আমার, তত না আমি খুব একটা ছোট বাবলের মধ্যে আটকে যাব।
মানে জীবনটাকে দেখা হবে না। হ্যাঁ, এবার ওটা তো একজন অভিনেতার জন্য খুব দরকার। আমি চারপাশের মানুষকে দেখতে পাচ্ছি না, তা কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছি না, আমি ওই ছোট্ট একটা মানে টিলার উপরে থাকি এবং ওটাই আমার জীবন। এটা এটা আমি নিজেও চাই না, যতটা কাছাকাছি থাকতে পারা যায় সেটা খানিকটা সতর্কভাবে। আবার এটা আমার খুব ন্যাচারালি আমার মধ্যে আসেও না এইগুলোকে গুরুত্ব দেওয়া। সেই জন্য সাকসেস বলতে কি বোঝায় সেটা আমি ঠিক জানিও না যে সেটা আমি অ্যাচিভ করতে চাই। আমার এখন পরিচিতি যেটা অভিনেতা হিসেবে মেইনলি, সেখানেও যে খুব আমাকে এই এই করে যেতে হবে এবং আমি মারা যাওয়ার পরে লোকে এই ভাবে আমাকে মনে রেখে দেবে, এইসব আমার কোনো দায় নেই। মূর্তি বসাতেই হবে তার কোনো না 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 না, মানে সেগুলো কিছু চাইও না। আর সত্যি কথা হচ্ছে তখন কি হচ্ছে না হচ্ছে আমি তো দেখতে পাবো না, বরঞ্চ যতদিন আমি জীবিত থাকবো ততদিন যদি মানুষের সাথে আমার সম্পর্ক ভালো থাকে, যত রকমের বিবাদ আছে সেগুলোকে এগিয়ে যেতে পারি, বা বিবাদ এলেও সেগুলো যাতে একটা কি বলবো সভ্য মানুষের মতো সেগুলোকে ডিল করতে পারি, এবং আমি জীবনে যা যা করতে চাই, যেভাবে বাঁচতে চাই, সেইগুলো যাতে করতে পারি, একটা শান্তির জীবন হয়, এইগুলোকে তুমি সাকসেস যদি আদৌ বলতে চাও বা কেউ যদি বলতে চায়, তাই সেইগুলো আমি সেগুলো কিন্তু অ্যাচিভ করার আমার কোনো মাইলস্টোন নেই, বুঝেছো? আমাদের জীবনে একটা শখ বলো যে যেটা আমি করতেই চাই আর কি, সেরকম যদি হয় তাহলে একমাত্র আমার ইচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমি পাহাড়ে একটা ছোট বাড়ি করব। এইটা হচ্ছে একমাত্র আমার ইচ্ছে, যেটা বহু বছর ধরে, কিন্তু সেটা যে খুব মানে সেটার পেছনে আমি খুব দৌড়চ্ছি, কিছু করে বেড়াচ্ছি, যেটা আমাকে করতেই হবে সেরকম কিছু না। কিন্তু এই ইচ্ছেটা ছোটবেলাতেও ছিল, মানে ছোটবেলা মানে একটু সেন্স হওয়ার পরে সেটা এখনো আছে। এবার এটা হয়তো থেকে যাবে, এবং কিছু কিছু তো অপূর্ণ আশা থাকলেও বা ক্ষতি কি, যদি কোনোদিন না হলো। আমি সারা জীবন চেষ্টা করে গেলাম যে আমার আর একটা বাড়ি হবে। ইচ্ছা বলতে যদি ভাবো তাহলে ওটাই, কিন্তু আমাকে অভিনেতা হিসেবে এই জায়গাটায় পৌঁছতে হবে সেরকম কোনো আমি নিজের জন্য বা সেটা হলে আমি সাকসেস মনে করব সেরকম কিছু। আমার এক বন্ধু বলেন যে আমি যখন মারা যেতে চাই তখন যেন মনের মধ্যে এটুকু সালা কিছু করা হলো না, এই স্যাটিসফ্যাকশন নিয়ে যেন না মরি আর কি, অ্যাটলিস্ট ততদিন দৌড়াবো আর কি যতদিন এটা থাকে। অ্যাকচুয়ালি তাই। তো অনির্বাণ যে কথাটা বললো, যে বেসিক্যালি তুমি যেটা বললে যে, বা আমি ইন্ট্রোডিউস করলাম তোমাকে যে ঝুঁকির জায়গাটা থেকে, সেটা ঝুঁকিটা হচ্ছে তোমার একটা বিরাট ঝুঁকি, সেটা হচ্ছে চাকরি ছেড়ে দেওয়া। আমাদের এই সময়, এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত আমরা যাচ্ছি, যে অনেক রকম অনিশ্চয়তা চারপাশে, সে তোমার সোশিও পলিটিক্যাল বলো, ইকোনমিক ফিনান্সিয়াল বলো, সমস্ত রকম অনিশ্চয়তা রয়েছে। সেই জায়গা থেকে তুমি একটা সময় সিদ্ধান্ত নিলে তুমি অভিনয় করার জন্য তোমার চাকরি এবং যা তা চাকরি নয়, একটা কলেজের অধ্যাপনার চাকরি তুমি ছেড়ে দেবে। তো এই সিদ্ধান্তটা তো নেওয়া তুমি একা সিদ্ধান্ত, তোমাকে তুমি নিশ্চয়ই একা একটা সিদ্ধান্ত নিতে পারবে সেটা নয়, তোমার সঙ্গে আরো নিশ্চয়ই চারপাশে আরো চারটে মানুষ ছিলেন, তাদেরও ভবিষ্যৎ বলো, তাদেরও ভালো থাকাটা তোমার উপর নির্ভর করতো। সেই জায়গাটাকে তুমি কিভাবে ওভারকাম করলে? এই যে সিদ্ধান্তটা নেওয়াটা এখন যদি ভাবি, পেছনের তাকাই, তখন মনে হয় যে হ্যাঁ সত্যি একটা রিস্কই নিয়েছিলাম। কিন্তু সেই মুহূর্তে আমার কাছে মানে আমার ভেতর থেকে এত ওটার জন্য একটা আর্জ হচ্ছিল যে আমি একটা ফুল টাইম মানে আমি সর্বক্ষণ অভিনয় নিয়েই থাকি, সেই আর্জটা এত বেশি ছিল। আমি খুব যে বেশি ভেবেছি তা না। আমি খুবই সাধারণ একটা মধ্যবিত্ত পরিবার, মফস্বলের মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, যেখানে আমার চারপাশের সমস্ত লোকজনকে আমি দেখেছি শুধুমাত্র চাকরি করতে, মানে কাউকে ব্যবসা করতেও দেখি। অন্য ধরনের প্রফেশন তো বাদই দাও, যে অভিনয় করে কেউ 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 প্রফেশনালি শুধু লেখে, বা কেউ পেইন্টার, বা কেউ মিউজিশিয়ান, এরকম আমি কাউকে দেখি আমার চারপাশে। মানে সেটা আমার ফ্যামিলি হোক কি আমরা থাকতাম সেখানে, সবাই খুব সাধারণ, মানে পড়াশোনা করে চাকরি করে। আমিও ছোটবেলা থেকে ওটাই জানতাম যে এটাই করতে হয় মানুষদের, কিন্তু আমি খুব ছোটবেলা থেকে থিয়েটারে অভিনয়, ইনফ্যাক্ট আমরা যারা মুফস্বলের মানুষ সেটাই জানতাম। মানে এই একটা বাবাকে দেখেছি সরকারি চাকরি করছেন, রাত্রিবেলা ফিরছেন বাড়ি অফিসের পরে, চারপাশে মানুষগুলো তাই। আমি নিজের রেল কোয়ার্টারে বড় হয়েছি, আমি জানি, মানে সেই এই ভাবনাটা থাকতে পারে যে হয়তো তুমি দেখছো যে তার একটা দোকান আছে, ছোট দোকান আছে, আমাদের ফ্যামিলিতে রিলেটিভসের মধ্যে সেরকম মানে ব্যবসা কিছুই না, সবাই চাকরি করে, আমি তাই দেখেছি। এবং তাদের মধ্যে অনেকে
অনেকে না, কিছু মানুষ আছে যারা শিক্ষক, মানে শিক্ষক প্রফেশনাল, সেটাই আর কি। আমার মাও তাই ছিল। কিন্তু আমি ছোটবেলা থেকে থিয়েটার করতাম, সেটা ভালো লাগতো। মানে ছোটবেলা, মানে আমি আমার ধারণা আমি প্রথম সিরিয়াস থিয়েটারের মধ্যে ঢুকেছি যখন আমি ক্লাস 4-এ পড়ি। মানে একটা, মানে সেটা একটা ফুল ফ্লেজেড একটা ড্রামা, মানে বাচ্চাদের যে নাটকগুলো হয়, সরস্বতী পুজোয় ডেকে নিয়ে করা হলো বা স্কুলে, ওই রকম না, মানে এটা সিরিয়াস নাটক, নাটকের গ্রুপ একটা। তো তাদের ওই নাটকের মধ্যে একটা বাচ্চার দরকার ছিল। তো তারা খুঁজছিল, কিভাবে ঠিক খুঁজে পেয়েছে আমার এখন আর মনে নেই, ক্লাস 4-এর ঘটনা তো, অনেক বছর হয়ে গেছে। কিন্তু খুঁজেছিল এবং আমি গিয়েছিলাম। এবারে আমি এইটুকু শুধু বুঝতে পারতাম যে ওটা আমার খুব ভালো লাগে, এবং যতটুকু সময় ওটার মধ্যে থাকা যায় ন্যাচারালি পড়াশোনা করতে হয় না, সেটা তো একটা মানে অ্যাডেড একটা বোনাস। তো সেই সব মিলে ওইটা করতাম, এবং ওটা আমি মাঝে মাঝে করতে ভালো লাগতো, আমি কন্টিনিউ করলাম, ওই নাটকের উপর প্রচুর শখ হলো। তারপর সেটা থেকে জেনে আরো অনেক জায়গায় এরকম নিয়ে যেত। তারপর যখন দেখা গেল যে আমি করতে পারি অভিনয়, তখন তখন এটা তো অনেক বছর আগেকার কথা, তখন না অফিস ক্লাবেও নাটক হতো। বিভিন্ন অফিসের যে ওই ওদের একটা কমিটি থাকতো, সেখানে তারা একটা নাটক করতো, সেখানে কোথাও বাচ্চার দরকার হলে আমাকে নিয়ে যেত, আমি যেতাম, গিয়ে হ্যাঁ অভিনয় করতাম। তো এই সবগুলো আমার খুব, আমার কাছে মজার ব্যাপার ছিল। কিন্তু আমি স্কুলে কখনো অভিনয় করিনি, বা কলেজে কখনো থাকাকালীন যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোর মধ্যে করিনি। তারপরে আমি করেছি পড়াশোনার জন্য, আমি কখনো করেছি, কখনো বাদ দিয়েছি, এরকম করে করে। তারপর ফাইনালি যখন কলকাতাতে চাকরি করতে শুরু করলাম, তখন আমি কলকাতার যে নাটকের গ্রুপগুলো তাদের সাথে অভিনয় করতে শুরু করলাম। যেমন মাঙ্গলিক, সমীর বিশ্বাসের যে গ্রুপটা আছে, চেতনা, হ্যাঁ। তো আমি কখনোই কোনো গ্রুপের মেম্বার ছিলাম না, সেই জন্য আমার বিভিন্ন দলে অভিনয় করতে কোনো অসুবিধা ছিল না। এবার যারা আমাকে ডাকতেন, দেবেশ চ্যাটার্জি, উনি ডাকলেন চট্টোপাধ্যায়, ওনার নাটকে করলাম, বিপ্লব দার একটা নাটকে করলাম, সেগুলো কিন্তু আলাদা আলাদা দল। পৌলুমিদি ডাকলো, আমি তখন মুখোমুখিতে করলাম। এইরকম ভাবে এগুলো আমি চাকরির সাথে সাথেই করছিলাম। কিন্তু যেটা হলো, তখন কলকাতাতে আমরা আগে যেটা জানতাম যে থিয়েটার যেভাবে হয়, যে ওই সোম বুধ শুক্র বা মঙ্গল বৃহস্পতি শনি তারা দলগুলো বসে, সন্ধ্যেবেলা সবাই মিলে রিহার্সাল দেয়, এই প্যাটার্নটা তখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন। কারণ কলকাতাতে তখন রেপার্টরি শুরু হয়ে গেছে, তারা অভিনয় নিয়েই থাকে, সারাদিন ধরে রিহার্সাল দেয়, তারপরে একটা নাটক তৈরি হয়। এই দলগুলো বা এরকম সমষ্টি কিছু আর কি, বিভিন্ন দল থেকে লোকজন নিয়ে এরকম ভাবে কিছু ডিরেক্টররা কিছু প্রোডাকশন করতে শুরু করলেন। তারা আমাকে ডাকলেন, আমি করলামও একটা সুমন মুখোপাধ্যায়, মানে লালদার এর আগের যে ভার্সনটা ছিল মেফিস্টোর, তখন আমাকে ডাকলেন। এবার তখন করতে গিয়ে এবার ন্যাচারালি আমার করতে ইচ্ছা করছে, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি তো সারাদিন ফ্রি না, আমি যেহেতু চাকরি করি, তো ওইটা একটু খুব কষ্ট করে করলাম। এইটা আমার মাথার মধ্যে প্লে করতো যে আমার এটা করতে ইচ্ছা করছে, কিন্তু আমি করতে পারছি না কারণ সময় নেই, এবং এইটা আমাকে সবসময় একটা সমস্যায় ফেলে। মানে আমি কিছু করতে চাইছি কিন্তু কিছুর জন্য আটকা পড়ে যাচ্ছি, এইটা খুব বড় একটা অস্বস্তি আমার ভিতরে তৈরি করতে থাকবে। যতক্ষণ সেটার আমি কিছু না একটা ডিসিশন নিই, হয় এটা না হয় এটা, ততক্ষণ পর্যন্ত ওটা আমার ভিতরে চলতে থাকে এবং খুব পীড়া দেয়। তো ওইটা আমি ভাবলাম যে আমি এটা একটা জিনিস করতে চাইছি, এবং আমি এতগুলো নাটকে এত ডিরেক্টরদের সাথে, অরুণবাবুর সাথে ডিরেকশন হিসেবে করছি, এবং সমস্ত কলকাতার যে নামী অভিনেতারা তাদের সাথে অভিনয় করছি, তারা ডাকছেন আমাকে আরো কাজের জন্য, কিন্তু আমি করতে পারছি না। তো এটা পরে যদি এটা নিয়ে আমার আফসোস হয় যে এরকম তো একটা সুযোগ এসেছিল, আমি করলাম না, চাকরি করে গেলাম। তখন কোথায় পড়াতে তুমি? আমি তখন ইন্টারন্যাশনাল স্কুল অফ বিজনেস কলকাতাতে এসে গেছি, মানে ছেড়েছি যখন, তখন এখানে চলে এসেছি। এটা আমার লাস্ট ওয়ার্কিং প্লেস। তার আগে আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতাম, WBUT-র আন্ডারে, গুপ্তিপাড়াতে একটা কলেজ। তুই কি পড়াতে? আমার ইনফরমেশন টেকনোলজি, আইটি পড়াতে। এবারে তো আমার মনে হলো যে চাকরিটা আমি ভালোবেসেই করতাম, কিন্তু আমার মনে হলো যে আমি এই আফসোস বড় আরো যখন বড় বয়স হয়ে যাবে, যে এটা তো একটা সুযোগ এসেছিল আমি করলাম না, এটা তো খুব গতানুগতিক একটা লাইফ, মানে এটা হয় সেইটা। তা আমাকে ডিসিশন নিলে এখনই নিতে হবে, এবং এই ডিসিশনটা, কিন্তু তখন তোমার বয়স 40 বছর বোধ হয়।
না তখন তখনও 40 হয়নি, 40 কাছাকাছি, তাই কাছাকাছি অনেক বয়স। কঠিনটা মানে সময়টা মানে আমি বলছি মানে যে বয়সটা ওই জন্যই আর কি, মানে অ্যাবসলিউটলি 30-এ গিয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছ আর 40-এ গিয়ে সিদ্ধান্ত। হ্যাঁ নিশ্চয়ই, মানে মিড 20s-এ নেওয়া, মিড 30s-এ নেওয়া, 40s-এর কাছাকাছি এসে সময় নেওয়া, মানে একটা ডিসিশন এরকম নেওয়া, সেটা কিন্তু ডিফিকাল্টি। কিন্তু সেটা যে ডিফিকাল্ট সেটা আমি তখন অতটা বুঝিনি। এখন দেখলে মনে হয় যে কি সাহসে আমি করেছিলাম, এই ডিসিশন নিয়েছিলাম। অনেকবার টেম্পটেশন হয়েছে, কিন্তু যেহেতু আমাদের চারপাশে কেউ এরকম আমি কাউকে দেখিনি, এটা একটু ভয় লাগতো যে নেব, ঠিক আছে। তারপরে এটা বুঝলাম যে এই ডিসিশনটা নিতে গেলে এত ভেবে চিন্তে নেওয়া যাবে না, হুট করেই নিতে হবে। তো হুট করেই নিলাম ডিসিশন। হুট করে নিয়ে এসে যেদিনকে তোমার বাবা মাকে বললে বা তোমার যিনি সহধর্মিণী ছিলেন তাকে বললে? সহধর্মিণী তখন ছিলেন না। আচ্ছা। তো হ্যাঁ, আমি বাবা মাকে যখন বললাম তখন কি রিঅ্যাকশনটা হলো? হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু মানে এই একটা চর্চা ছিল যে আমি যদি কিছু করতে চাই, আমাকে যে একদম সরাসরি কিছু বাধা দেবে এরকম কিন্তু আমার প্যারেন্টসরা কখনো করেনি, কোনো ডিসিশনই না। আমাকে তখনও এটা বললেন যে এটা যদি মনে হয় যে তোমার ভালো হবে, মানে তুমি করতে চাও, তাহলে মানে আমাদের কথা ভেবে করা। বা মানে আমি যখন পড়াশুনো করেছি তখনও কিন্তু বাড়িতে যেটা হয়, বিশেষ করে আমার মা যেহেতু নিজেই টিচার ছিলেন, সারাক্ষণ পড়া নিয়ে টিক 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 করা, যে এই দেখি তো হোমওয়ার্ক হয়েছে কিনা, এটা হয়েছে কিনা, সেটা হয়েছে কিনা, এরকম কখনো করতেন না। আমি আমার খুশি মতো পড়াশুনো করেছি, যেটা খুশি হয়েছে সেটা পড়েছি, যেটা ভালো লাগেনি সেটা পড়িনি। এরকম ভাবেই বড় হয়েছি আমি, খুব চাপের মধ্যে বড় হইনি, এবং সেদিক দিয়ে আমার লাকি বলা যেতে পারে। বজবজ হচ্ছে, কিন্তু আমার স্কুল টুল সব কলকাতায় ছিল। আচ্ছা, কিরকম হচ্ছে টাকি হাউসে। এটা আমাকে অনেকে জিজ্ঞেস করে যে বজবজ থেকে টাকি এখানে কেন হতে, এইটা তো আমি নিজে নিজে হইনি। হ্যাঁ, এর উত্তর আমি দিতে পারবো না। আমাকে যেখানে ভর্তি করা হয়েছে যেতে, আমি ওই লোকাল ট্রেনে করে। সৌরভ দাসের মতো শুনছিলাম, বলে বাটানগরে থাকতো, এখানে আসতো, সাউথ পয়েন্টে পড়তে আসতো। এবার এই ডিসিশন গুলো তো মানে বাবা মানে তো সেরকম ভাবে ভর্তি করে দিয়েছে। আমার মজাই লাগতো, এতটা ট্রেনে করে আসতাম এবং শিয়ালদায় নেবে, তারপর আমি হেঁটে হেঁটে যেতাম। তখন তো ছোটই ছিলাম এবং একাই। তো এইগুলো মানে সেই জন্য একটা ইন্ডিপেন্ডেন্টলি ভাবার বা একটা মানে স্বাধীনতা একরকমের সেটা ছিল, এবং সেটা আমাকে বড় বাড়ি থেকে দেওয়া হয়েছে। তো আমি যখন এই ডিসিশনটা নিলাম, তখনও সবাই খুব আঁতকে উঠে, কেউ কিছু করেনি যে কি এরকম করে দিলে তো চলবে না, তুমি এই কি মানে ক্যারিয়ার তো এটা হতে পারে না। যদিও তারা কেউই এর মধ্যে ছিলেন না, মানে তাদের সবাই মানে চাকরি করতেন, কিন্তু আমাকে নিতে কখনো বাধা নেই। এবং ভেবে দেখো ইয়ে করবে কিনা, এটাও বলেনি। ঠিক আছে, তুমি যদি করতে চাও তাহলে তুমি করতে পারো, এবং আমি সেভাবেই করেছি। এবং সত্যি এখন ভাবলে মনে হয় যে ওরকম একটা বাঁধা ধরা চাকরি, মাসের শেষে একটা ঠিকঠাক মানে মাইনে পাওয়া হয়, তারপরে আমি যে মুহূর্তেই ছেড়ে দিলাম, সেটা এখান থেকে একদম এখানে চলে এলো। আর আমি যখন ছেড়েছিলাম তখন কিন্তু আমি থিয়েটার করবো বলেই ছিলাম, তখন আমি থিয়েটারই করতাম। এটা 2017 কথা বলছি। তখন একেন বাবু হয়নি, আমাকে কেউ চেনে অভিনেতা হিসেবে। আমি থিয়েটারে অল্প মানুষ দেখেন, তারা আমাকে চিনতেন, কিন্তু বেশিরভাগ মানুষই চিনতেন না। এবং ন্যাচারালি আমার রোজগার তখন ধূপ করে একেবারে নিচে সাংঘাতিক একটা ডাউনফল হলো। কিন্তু সেগুলো নিয়ে আমি কখনো খুব চিন্তিত হইনি। তুমি জানতে ব্যাপারটা হবে এরকম না, সেটা সেরকমও না যে আমি যে খুব কনফিডেন্ট ছিলাম যে আমি এইটা করেই না। আমি তা বলছিলাম, আমি জানতে বলতে মানে এই যে স্যালারিটা মানে এই টাকাটা যে কমে যাবে জীবন থেকে, এবং তার জন্য তৈরি ছিল। তো তার জন্য তৈরি কোথাও ছিলেন নিশ্চয়ই মানসিকভাবে, মেন্টালি আমি তার জন্য প্রিপেয়ার ছিলাম। এবং ওইটা কমে যাবার কারণে আমি কিন্তু খুব যে মানে চিন্তিত হয়ে পড়লাম, বা ভাবলাম যে এটা বোধহয় আমার নেওয়া, এরকম ডিসিশন নেওয়া বোধহয় আমার ঠিক হয়নি, এরকম আমার কখনো। পাশাপাশি তো একসঙ্গে একটা ভাবনা মাথায় চলতে আরম্ভ করলে যে রিবিল্ড করতে হবে, যেটা তুমি ফেলে এসছো বা ছেড়ে এলে, সেটাকে আবার তোমার নিজের জায়গা থেকে বলছি রিবিল্ড করতে হবে। আমি অন্য সমস্ত জায়গা থেকে বাদ দিলাম যে আমাকে বিরাট অ্যাম্বিশন, প্রচুর নাম করতে হবে, এরকম না হলেও অন্তত আমার একটা মানে কি বলবো, একটা স্বচ্ছন্দে জীবন কাটানোর জন্য যেটাটুকু দরকার সেটা আবার রিবিল্ড করতে হবে, সেটাও তো মাথায় চলতে থাকলো। সেটা বোধহয় মাথায় চলেনি। আমি রাদার যেটা নিয়ে খুব সেই মুহূর্তে ভাবতাম যে আমি
যেটার জন্য এসেছি, যে কাজটা করব বলে এই কাজটা ছেড়ে দিলাম, সেই কাজটা যাতে আমি রেগুলারলি করতে পারি। মানে আমার কিন্তু তখন মানে ওই থিয়েটার শো করে আমি মাসের শেষে যে সামান্য কটা টাকা পাচ্ছি, সেই টাকাটার পরিমাণ আমাকে বাড়াতে হবে, তাহলে আমার আরো বেশি থিয়েটার করা উচিত। হ্যাঁ, আমি কিন্তু এরকম ভাবে তখন ভাবিনি। আমি ভেবেছিলাম, আমার রাদার ফোকাস ছিল হচ্ছে যে যে কাজটা করছি সেই কাজটা যাতে আরো আরো ভালো কাজ, বা সেটাকে আরো ভালোভাবে করতে পারি, আরো বেটার জায়গায় করতে পারি, বেটার লোকজনের সাথে করতে পারি। শেখাটা, আমি তো ট্রেন্ড অ্যাক্টর না, একদমই। কোথাও কোনোদিন নাটকের আমি ওয়ার্কশপও করিনি। হ্যাঁ, আর কোথাও নাটক নিয়ে পড়াশোনা করা বা অভিনয় নিয়ে পড়াশোনা করা এগুলো করি। এবং শেখার অনেক, যে শেখাটা যেটা সেটা করতে করতে শেখা যেটা। আচ্ছা, হ্যাঁ, একদম। এবং সেইটা তো করতে গেলে সেটার তো একটা সুযোগ দরকার। সেইটার এক্সপোজারটা আমার কাছে যাতে আসে, আমি যাতে অনেকের সাথে ভালো যারা এটা কোনো কনফ্লিক্ট হতো না? ধরো একটা লোক যে শিখে অ্যাক্টিং করতে আসছে বা একটা থিয়েটার গ্রুপের সঙ্গে বড় হচ্ছে, তার বিভিন্ন রকম অ্যাক্টিং মেথড অ্যাক্টিং থাকতে পারে, বিভিন্ন রকম অ্যাক্টিং থাকতে পারে, তার একটা প্রসেসের মধ্যে দিয়ে একটা অ্যাক্টর তৈরি হলে যেরকম হয়, তুমি সেখান থেকে একটা লোক আসছো, যে বাইরে থেকে আসছো, একজন মানুষ আসছো বাইরে থেকে আসছো, সে নিজের মতন করে যেটা মানে অ্যাকোয়ার করেছে সেটা দিয়ে অ্যাক্টিং করছে, সেটাতে কোনো কনফ্লিক্ট থাকতো? দেখো, আমার এমনিতে বিশ্বাস যে অভিনয় শেখানো যায়, কাউকেই অভিনয় শেখা যায়। আচ্ছা, কিন্তু শেখানো যায় না। এটা অনেক অনেক বড় মানুষই বলে গেছেন এটা। তার কারণ, তার মানেটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে অভিনয় যে শিখতে চায়, প্রাইমারিলি সেটা তার কাজ শিখে নেওয়া, চারপাশ থেকে শিখে নেবে। চারপাশ থেকে শেখা। এবার সেটা হয়, সেটা হচ্ছে একটা ফর্মাল এডুকেশনের মধ্যে দিয়ে গেলে অভিনয় সংক্রান্ত, তার কাছে রেডিমেড গাইড করার একজন থাকে। এবার অভিনয় অ্যাকচুয়ালি অভিনয়ের শিক্ষক হয় না, গাইড হতে পারে, যে কেউ সঠিক পদ্ধতিটা কি, বা আমি যেভাবে করছি তার মধ্যে খুঁত কোথায় থেকে যাচ্ছে, বা কি করলে বেটার হতে পারে, সেটা কেউ যদি ধরিয়ে দেয়। হুম। এবার আমাদের মতো যারা, আমার ধারণা যে তাদের একটু সময় বেশি লেগেছে, কারণ তাদের ওই শিখে শিখে যেতে হয়েছে, তাদের কাছে রেডিমেড। মানে আমি যেমন থিয়েটার সংক্রান্ত বা অভিনয় সংক্রান্ত বইপত্র পড়েছি অনেক পরে, মানে আমার যখন এই সম্বন্ধে খুব আগ্রহ খুব বেশি জাগলো। এবং এইটার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা, যারা আমি অনেকের ডিরেকশন অভিনয় করেছি, আমি বলবো অরুণ মুখোপাধ্যায়, যিনি চেতনার পরিচালক এবং প্রতিষ্ঠাতা, তার অবদান সবচেয়ে বেশি। মানে তাকে দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছি যে এই নাটক সম্বন্ধে, এবং নাটকের কথা বারবার বলছি কারণ ওটা দিয়ে আমি শুরু করেছিলাম। এবং সেইটা, ওনাকে দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছি, এবং আমার মনে হয়েছে যে আমার তো এটা কিছু একটা উনি বললেন, ওটা আমি বোঝার চেষ্টা করলাম, ওনাকে হয়তো পরে জিজ্ঞেস করলাম, কিন্তু আমার মনে হলো যে এইটা এবং এই সংক্রান্ত আরো অনেক জিনিস আছে যেটা আমি জানি না। তখন আমি বইপত্র জোগাড় করে সেগুলো আমি অনেক পরে করেছি এবং আমার নিজের উৎসাহে করেছি। এবার এইগুলোই হয় কি, যে কেউ যদি পড়ে আসে তাহলে হয়তো সে কিছু মেথড, কিছু টেকনিক্স শিখে আসে, যেটা আমাদেরকে দেখে দেখে শিখতে হয় বা থেকে থেকে শিখতে হয়। তবে এই শেখাটা আমার মতো এরকম অভিনেতা কিন্তু অনেকে আছে, মানে যারা ফর্মাল ট্রেনিং, মানে অনেক বিখ্যাত অভিনেতারা আছেন যারা এরকম ফর্মাল ট্রেনিং নিয়ে আসেননি। এবং বিশেষ করে আমাদের, যেটাকে আমরা সিনেমা স্বর্ণযুগ বলি, সেখানে আমাদের বাংলা সিনেমাতেই যে অভিনেতারা রয়েছিলেন, তারা কোথা থেকে অভিনয় শেখাটা তো অনেক বড় কথা, মানে এমনি এমনি শিক্ষাই, মানে ফর্মাল এডুকেশন যেটা হয় সেটাই হয়তো খুব বেশি করতে পারেন, কিন্তু দুর্দান্ত অভিনেতা ছিলেন। আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে মানে আমি যে টেকনিকে করি বা অভিনয় করবার সময় যেটা আমাকে সাহায্য করে, যেটা সেটা হচ্ছে আমার মানুষ হিসেবে আমার যে সেন্সিবিলিটি, হ্যাঁ, এবং আমি চোখ কান খোলা রেখে আমার চারপাশটাকে আমি যেভাবে দেখি, সেইটা দিয়েই মেনলি গাইডেড হই। যে এবং সেটাতে আমি দেখেছি যে ঠিক পথেই এগোই। সেই কারণেই ওই যোগাযোগ রাখা, খুব গ্রাউন্ডের সাথে মানুষকে দেখা, জীবনে যেগুলো হচ্ছে, আমাদের সমাজে যেগুলো হচ্ছে সেগুলো দেখতে দেখবার সুযোগ পাওয়া, এইগুলো খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়। ওইগুলো থেকে সরে এলে আমি যেভাবে অভিনয় করছি বা শিখছি সেইটা বিঘ্নিত হবে। এবং আমি দেখেছি যে ওই যে আমার মানুষ হিসেবে আমি কিরকম সেইটা দিয়ে যে গাইডেড হচ্ছি, সেইটা কিন্তু অভিনয়ের সময় বেশিরভাগ সময় ঠিক
ঠিক দিকেই এগোয়। অনেক মত হয়, তো কোনো ঠিক বেঠিক বলে কিছু নেই। সেটা হচ্ছে যত মনটাকে খোলা রাখা যায়, খুব কঠিন উচিত অনুচিতের মধ্যে, মানে এটা খারাপ এটা ভালো, যেটা খারাপ সেটাকে বুঝে দেখা যে কেন সেটা, বা একজন যে করছে সে কি কোনো কম্পালশন থেকে করছে, বা তার কি অবস্থা, সে কোন মানে স্টেটাসের মধ্যে রয়েছে যার জন্য এরকম করতে বাধ্য হচ্ছে, সেটাকে আমি সমর্থন করছি তা না, কিন্তু তার একটা দিক আছে, তার একটা পার্সপেক্টিভ আছে। এবং সমাজের যে বিভিন্ন ইস্যুগুলো সেগুলো সম্বন্ধে খুব জাজমেন্টাল হয়ে পড়লে কিন্তু আমার মনে হয় অভিনেতাদের জন্য অসুবিধা। খোলা রাখা, যত মন খোলা রাখা যায় তত আমার ধারণা অভিনেতাদের জন্য সেটা সুবিধা। আমিও ওইভাবেই মানে গাইডেড হওয়ার চেষ্টা করি। কিন্তু তোমার মনে হয় না কি, মানে অভিনেতাদের একটা সময় যখন যেখানটা থেকে ধরো কোনো সময় জাজমেন্টাল হওয়ার দরকার পড়ে, যে সোসাইটিতে যা চলছে, ধরো পলিটিক্যালি যা চলছে, সেই সমস্ত জায়গাতে এখানটা জাজমেন্টাল হওয়ার দরকার, যেটা থেকে যে ভাবনাটা রিফ্লেক্টেড হবে গোটা সোসাইটি, যেটাকে জানতে পারবে বা সেটা দিয়ে জাজ করতে পারবে। না, সেটা আমার মনে হয় তুমি যেটা বলছো সেটা হচ্ছে সচেতনতা, অ্যালার্ট থাকা। সেটা তো নিশ্চয়ই, অভিনেতারা তো মানুষ, আমার চারপাশে যেগুলো ঘটছে তার মধ্যে সবকিছু তোমার ভালো লাগবে না, কিছু ভালো লাগবে কিছু খারাপ লাগবে। হ্যাঁ, আমি কিন্তু ওটার জন্য একেবারে আমি বলছি যে এটা সে একটা হচ্ছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ কিছু ফরে থাকা অথবা এগেনস্টে থাকা, এগুলো দরকার তো নিশ্চয়ই পড়বে। তার কারণ হচ্ছে যে ওই একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে গেলে আমার ধারণা হচ্ছে অভিনেতা যদি মানে এবং সেটার ব্যাপারে যদি রিজিড হয়ে যায়, হ্যাঁ মানে আমি ধরো মনে করছি যে কোনো একটা ইস্যুতে একটা ঘটনা ঘটেছে, কেউ একটা কিছু করেছে, সেটা ঠিক করে, সেটা তো হবেই, অথবা আমার মনে হবে ঠিক আছে, মানে ঠিকই করেছে, মানে ঠিক এটা তো হতে পারে না যে ঠিক আছে করেছে না করেছে, সব ইস্যু ওরকম হয় না। তো আমি মানুষ অনির্বাণ চক্রবর্তী হিসেবে আমি সেটাকে নিশ্চয়ই তার কোনো একটা পক্ষ নেব, কিন্তু সেটা মানে ধ্রুব সত্য, সেটা ছাড়া আর কিছু হয় না, আমি যেটা ভেবে রেখেছি ঠিক, সেটা ছাড়া যে আর কিছু হয় না সেটা তো না। এখন তো মানে মানে এটাও তো কথা যে সত্যিরও অনেক ভার্সন হয়। হ্যাঁ, মানে আজকে যেটা সত্যি আছে কালকে তো সেটা সত্যি না থাকতে পারে, সত্যি তো চেঞ্জ হয়, মানে সমস্ত সত্যি তো মানে সূর্য পূর্ব দিকে ওঠের মতো না। হ্যাঁ, তো সেই রকম ভাবে যদি খুব আমার মানে একটা বায়াসড একদম স্ট্রং একটা কিছু ফরে অথবা এগেনস্টে আমি চলে যাই, তাহলে অভিনেতা হিসেবে আমার পক্ষে বিভিন্ন ধরনের চরিত্রকে ভেবে দেখা, অ্যাকচুয়ালি তো অভিনেতাদের প্রাইমারি কাজ হচ্ছে সেই চরিত্রটার ভেতরে তার মনটাকে বোঝা, যে কি মনের ভেতর কি চলে, তাহলে কোন সিচুয়েশনে সে কিভাবে রিয়াক্ট করবে এটা সহজ হয়ে যায়। তো সেইটা করতে গেলে ওই একটু আমি ধরো একটা খারাপ চরিত্র বলছি এই কথাটা যে সোজা বুঝবার জন্য, সোজা সেই জন্য বললাম যে একটা খারাপ মানুষের একটা চরিত্র করছি, তাহলে তো আমাকে ওর ভেতরে ঢুকে বুঝতে হবে। এবার একটা খারাপ মানুষ যে কাজগুলো করছে যেগুলো দেখে আমার খারাপ লাগছে, সে কিন্তু কনভিন্সড ওইটা করবার জন্য, সে তো চায় ওটা করতে। বেশিরভাগই যারা খারাপ করছে তারা কিন্তু খারাপ করবো বলে করছে না, তাদের ওটা কনভিন্সড হয়েছে, তারা নিজেদের কাছে অলরেডি কনভিন্সড। এবার আমার যদি সেই মানুষটার ভেতরে ঢুকে দেখতে হয় যে এর এই কনভিকশনটা এলো কোথা থেকে, আমাকে তো সেই মানুষটার হয়ে ভাবতে হবে। তখন আমি তার বাইরে তাকে যারা ঘেন্না করছে তাদের হয়ে যদি ভাবি, তাহলে ওই চরিত্রটা হয়ে ওঠা আমার জন্য অসুবিধা। আমি বলছি এইটুকু একটা বাফার এরিয়া রাখতে হয় অভিনেতাদের মনের ভেতরে। এই প্র্যাকটিসটা কিভাবে করো, এই অবজারভেশনটা? মানে ধরো তুমি যে একটা কথা বললে একই সঙ্গে যে একটু যখন মানুষের একটু জনপ্রিয়তা পেলাম, মানুষ থেকে একটু সরে আসতে হয়, মানে মানে অ্যাকচুয়ালি তোমাকে তোমার ডেলি লাইফ লিড করতে গেলে একটা সময় যেখানে বজবজ থেকে কলকাতায় আসতে 10টা লোক দেখার সুযোগ হচ্ছে, 10টা লোককে অবজার্ভ করছো, তার থেকে একটা অন্য একটা রুটিনে চলে যাওয়া, একটা অন্য ব্যস্ত জীবনে চলে যাওয়া, এই সময় যে এই যারা হচ্ছে যে অনির্বাণ চক্রবর্তীর মতন অ্যাক্টর যারা এই দেখে মানে যারা এই মানে আমি বলবো যে স্কুলিংটার কথা তুমি বলছিলে সেটা না, সেই এই স্কুলিংটার মধ্যে নয়, যে এটা যারা আছি নর্মালি দেখে এবং লোকজনকে অবজার্ভ করে আজকে নিজেকে তৈরি করে, ওই যেটা বলছিলে তুমি যে সেন্সিবিলিটিটা দিয়ে আমি বিচার করি, সেটা কিভাবে সম্ভব হয় এখন? সেটা সম্ভব। দেখো এটাও আবার তোমার মানে আমার মনে হয় লাইফের যে প্রায়োরিটি আমি কি দিচ্ছি, মানে আমি এগুলো বললে কিরকম শোনায় বলে আমার বলতে খুব অস্বস্তি হয়। আমি মানে এখনো নিজে সবজির বাজার, হ্যাঁ মানে চাইলে তো এখন সবকিছুই বাড়িতে নিয়ে আসা যায়, আমার কখনো কখনো করতেও হয়,
কিন্তু ওই বাজারে যাওয়া, নিজে গিয়ে যেদিনকে মাছ কিনতে হবে সেদিনকে মাছ কেনা, হ্যাঁ এগুলো আমি করি। আমি যেগুলো আমাকে অফ করতে হয়েছে সেটা হচ্ছে আমি অটোতে করে, হ্যাঁ, বা মেট্রো রেলে করে বেরিয়ে গেলাম, বাসে উঠে পড়লাম, এগুলো এখন আর করতে পারি না। কিন্তু তার সত্ত্বেও যতটা সম্ভব আর কি, হ্যাঁ, মানে খুব অ্যালুফ করে নিজেকে না রাখা, এটার একটা চেষ্টা করি। এবং এটা করলে সম্ভব হয়। মানে আমরা অনেককে যেরকম ভাবে দেখি, অতটার হয়তো দরকারও নেই। মানে অত হয়তো আমরা চাই, এগুলো আবার ওই নিজের চাওয়া যে আমার চারপাশে আমার মানে 5টা বডিগার্ড লাগবে কিনা সত্যি আদৌ, সেটাও ভেবে দেখার দরকার আছে। হয়তো দরকার নেই, হ্যাঁ। অতজন অনেক অনেক সময় তো আমি এমন অনেক মানুষকেও দেখেছি যাদের ওই বডিগার্ডকে দেখে দেখার চেষ্টা করে যে তার ভেতরে কে রয়েছে। মানে এমনি গেলে হয়তো অতটা ভিড় বা অসুবিধা কিছু হবে। হ্যাঁ, আমি অনেক দেখেছি। এবার বাংলা সিনেমার ক্ষেত্রে আমি অনেক দেখেছি এরকম। আমি চাই কি না যে আমার চারপাশে মানুষের থাকুক বা কিছু। আবার অনেককেই দেখেছি যে সেরকম করেন না, মানে খুবই এমনি যাচ্ছেন তার একা বা লোকেশন। এত তো লোকে ঝামেলাও করে না, কেউ এসে কথা বলতে চান কখনো বা একটা সেলফি তুলতে চান। এবার সেইটা কখনো কখনো পাবলিক প্লেসে খুব বেশি হয়ে গেলে একটু ঝামেলা হয়, একটু ওভারওয়েলমিং হয়ে যায় কখনো কখনো। সেই জন্য একটু আমি এখন সত্যি, আমি যদি বাসে করে বা লোকাল ট্রেনে যাই তাহলে আমার অসুবিধা হয়। কিন্তু আমি একটা শপিং মলে গেলে সেখানে আমার 4টে লোক ঘিরে না থাকলে আমি মারা যাবো এমন তো না। এবার সেইগুলো কারুর কারুর দরকার, যারা সত্যি সেরকম সেই লেভেলের সুপারস্টার তাদের সত্যি দরকার, যারা মবড হয়ে যাবে। কিন্তু অনেকেরই হয়তো হবে না, কিন্তু তারা মনে করেন যে ওটা একটা কি বলবো স্টেটাসের ব্যাপার, যেটা আমার বেঞ্চমার্ক একটা তৈরি করলাম করেছি আর কি। তো সেই ধরনের বেঞ্চমার্কের সাথেই কিন্তু এগুলো রিলেটেড, যে আমি কি গাড়ি থেকে নামলাম, হ্যাঁ, আমার অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কোথায়, কলকাতার কোন কমপ্লেক্সে আমি থাকি। তো এইগুলো যদি লাইফে প্রায়োরিটি হওয়ার মধ্যে কোনো দোষ নেই। কিন্তু যাদের সেটা প্রায়োরিটি তাদের সে প্রায়োরিটি, যাদের সেটা না তাদের সেটা না। তোমার সঙ্গে মানে এই একেন বাবুর চরিত্রটা কিভাবে এলো তোমার কাছে? একেন বাবুর চরিত্রটা কিভাবে এলো সেটা হচ্ছে, এটা শুরু হয় অ্যাকচুয়ালি 2018-তে। আমার কাছে তখন একটা ফোন আসে। এবার আমি কিন্তু তখনও মানে মেজর কিছু কাজ, ওয়েব সিরিজ তো তখন কলকাতাতে খুব নতুন 2018-তে, এবং ফিল্ম আমি কিন্তু তখনও খুব উল্লেখযোগ্য কোনো কাজ করিনি, খুব ছোট্ট খাট্ট একটা দুটো কাজ করেছি। আমার প্রথম ফিল্মের কাজ হচ্ছে ফড়িং। ফড়িং অনেকেই দেখেছেন, খুবই খুবই পপুলার একটা ছবি। এখন এই কথাটা বললাম, আমার বলছি ফড়িং এ তুই ছিলি, কোন চরিত্রটা? লোক খুঁজেই পায় না, মানে এত ছোট ছোট চরিত্র হয়তো কখনো করেছি। এবার হ্যাঁ, তো সেই হিসেবে ওরকম কয়েকটা কাজ করেছি, হয়তো কেউ পরিচিত কেউ বলেছে একদিনের একটা কাজ বা দুদিনের একটা কাজ, কিন্তু সেগুলো কিছু উল্লেখযোগ্য কাজ না। এবং আমিও যে তুমি কোন ক্যারেক্টারটা করেছিলে, সোহিনী যে স্কুলে পড়াতে গিয়েছিল সেখানে কয়েকজন টিচার ছিলেন, তার মধ্যে একজন যে ওকে একটু টিজ করে করে কথা বলতো, আচ্ছা থাকতে পারবে না এইসব বলতো। তো ও যে সেই চরিত্রটা আমি করেছি, এবং তখন আমি একটা উইগও করেছিলাম ওই চরিত্রটার জন্য। সুতরাং ছোট চরিত্র, সেরকম সিগনিফিকেন্ট কিছু না, একটা উইগ পড়া, তো সেই জন্যে ওটা কারুর আর মনে নেই, চিনতে পারে। ওরকম একটা দুটো কাজ করি, মেজর কিছু না। আমার কাছে ফোন এলো, ফোন এসে আমাকে বললো যে আমরা একটা কাজ শুরু করবো ওরকম, তাতে প্রধান যে চরিত্রটা সেটার জন্য তোমাকে আমরা ভেবেছি একদিন একটু এসো অফিসে কথা বল। তুমি প্রধানই থাকো অ্যাকচুয়ালি। সেইটা তো আমি শুনে খুব অবাকই হলাম, কারণ আমাকে তখন প্রধান চরিত্রে কে কোথা থেকে দেখে খুঁজে বার করলো। আর আমি কোনোদিনও ঠিক ওইটা করে উঠতে পারিনি যে বিভিন্ন জায়গায় ডিরেক্টর বা প্রোডিউসার সাথে কথা বলতে যাওয়া, বা তখন ওই ছবি দেওয়ার একটা প্রচলন ছিল, সেটাই স্ট্যান্ডার্ড প্রসেস ছিল। কিন্তু আমি ওইটা কখনো করে উঠতে, একটা হচ্ছে আমি জানতাম না কিভাবে, কারণ আমার সাথে কারুর যোগাযোগ ছিল না, এবং একেবারেই বাইরের জগতের একজন লোক, এবং আমি ওটাতে একটু মানে লজ্জা পেতাম আর কি। হ্যাঁ, যে কিভাবে যাব, আমাকে যদি অনেকে যেমন খুব টাকাবুকো টাইপের আর কি, গিয়ে করে এসছে, যারা স্ট্রাগল করেছে অল্প বয়সে, তারা তো ওরকমই। আর আমার তখন বয়সটা কিন্তু খুব কম না, মানে আমি লেট 30s তখন আর কি, যখন এই চাকরি ছেড়ে দিলাম। তখন আমি গিয়ে, আর তার আগে তো ফিল্মে বা অন্য কিছুতে অভিনয় করবো এটা আমি কখনো ভাবিনি, মানে এটা আমার প্ল্যানের মধ্যে কখনো ছিল না।
চাকরি যখন ছেড়ে দিলাম তখন তো থিয়েটার করবো বলে ছেড়েছি, অনেকগুলো থিয়েটারে একসাথে অভিনয়, তখন হয়তো 9টা থিয়েটারে অভিনয় করছি একসাথে, 9টার নাটকে, অনেক শো হচ্ছে সারা মাসের মধ্যে। এটা এরকম ভাবে কাজ ছিল, আমি আলাদা করে ওইটার জন্য চেষ্টা করি। তো ফোন এলো, আমি খুব অবাকই হলাম, তো গেলাম, দেখা করলাম, আমাকে ব্রিফ করলেন যে কি ব্যাপারটা। তারপরে ওনারা ডিসিশন নিলেন, কয়েকদিন বাদে আমাকে জানালেন যে হ্যাঁ তুমি করছো। তারপর তো স্ক্রিপ্ট পড়া হলো, তারপরে আমি ওটার মধ্যে ঢুকে গেলাম। আমি এই ক্যারেক্টারটা সম্বন্ধে খুব একটা বেশি যা জানতাম না, আমি জানতাম না যে সম্বন্ধে অনেক বই আছে, এই ক্যারেক্টারটা এক্সিস্ট করে। আমি গল্পও পড়িনি, আমাকে প্রথমেই স্ক্রিপ্ট শোনানো হয়েছিল, আমি সেটা পড়েই অভিনয় করতে শুরু করি এইরকম ভাবে, মানে হুট করে। একেন বাবুর জনপ্রিয়তা টের পেলে কবে থেকে? ফার্স্ট সিজনের পরে, ফার্স্ট সিজন এবং ফার্স্ট সিজন লঞ্চ হওয়ার আগে ওরা, যেহেতু এটা একটা নতুন ক্যারেক্টার যেটা সম্বন্ধে অনেকে জানেন না, এবং ওরা নতুন একটা ওয়েব সিরিজ লঞ্চ করতে চলেছে, ওরা খুব ভালো এটার প্রমোশন করেছিল। এবং কলকাতার বিভিন্ন জায়গায় বিশাল বড় বড় আমার একটা কাট হাউস এরকম করে এটা খুব জনপ্রিয় হয়েছিল তখন। তো সেইটা হওয়াতেই একটা বাজ তৈরি হলো যে এটা কে, অনেকে ভাবলেন যে বোধহয় জটায়ুকে নিয়ে আবার কিছু করা হচ্ছে, তো সেটা জিজ্ঞেস করতেন। তারপরে প্রেস মিট হলো, সেখানে লোকজন জিজ্ঞেস করলেন অনেক কিছু, এবং তারপরে ওটা বলা হলো যে না, এটা জটায়ু না, এটা একটা নতুন চরিত্র আসছে, একটা ডিটেকটিভ চরিত্র, তার নাম হচ্ছে একেন বাবু। এবং তখন লোকজন অনেকে প্রথমবার শুনলেন, এই করলেন, ওইটা থেকে একটা বাস তৈরি হয়েছিল। তা প্রথম সিজন যখন রিলিজ করলো তখনই এটা খুবই জনপ্রিয় হয়ে গেল, যে কারণে ওই বছরেই সেকেন্ড সিজন হয়েছিল। মানে ফার্স্ট সিজন আর সেকেন্ড সিজন একই বছর, দুটোই 2018-তে। মানে এত ওটা জনপ্রিয় হলো যে ওরা ডিসিশন নিল যে এই বছরেই ওরা সেকেন্ড সিজন করবে শেষের দিকে। মানে একেন বাবুর যে চরিত্রটা ধরো এবং তুমি সব মিলিয়ে, যে তুমি যেটা বললে যে সবাই ভাবলো যে জটায়ুর মতন কিছু, কেউ কিছু হলো কিনা, হ্যাঁ, তোমার মাথায় কিছু কিভাবে, মানে তুমি কিভাবে দেখছিলে ব্যাপারটা কি, মানে এই মানে একটা ডিটেকটিভ, তার মধ্যে একটা কমেডি ইয়েও রয়েছে, একটা ফ্যাক্টরও রয়েছে আর কি, তো সেই জায়গাটাকে তুমি কিভাবে দেখছিলে? এটা তো দেখো, আমি তো গল্প পড়িনি, আমি স্ক্রিপ্ট পড়েছিলাম, স্ক্রিপ্টের মধ্যেই ওটা ছিল, ওই ব্যাপারটা ছিল যে একটা ডিটেকটিভ খুব অদ্ভুত, মানে যাকে দেখে কোনোভাবেই মনে হয় না ডিটেকটিভ। এবং ফার্স্ট সিজনে তো একটা অ্যাডেড যেটা সুবিধা ছিল, সেটা হচ্ছে ওই ক্যারেক্টারটাকে যে গেছে তাকে শুরু থেকে কেউই বুঝতে পারছে না যে ডিটেকটিভ, এ খুব সাধারণ লোক। ও বলতেও তাই যে আমি একটা ছ্যাঁচড়া কাজ করবো, জিজ্ঞেস করছি কি কাজ করবো, আর বলবেন না আমি একটা ছ্যাঁচড়া কাজ করি, হ্যাঁ ওই এসছি ব্যাঙ্গালোরে একটা কাজ করতে। এবং সিজনের একদম এন্ডে গিয়ে 10 নম্বর এপিসোডে গিয়ে লোকে অ্যাকচুয়ালি জানতে পারে যে ও আসলে ডিটেকটিভ। তো সেইটা একটা মজা ছিল তখন। এবং তার মানে হচ্ছে ওটাকে এমনই একজন সাদামাটা আমার পাশের বাড়ির একজন লোক হিসেবে রাখতে হবে ক্যারেক্টারটাকে, আমি সেটা বুঝেছিলাম, যে যাকে দেখে কোনোভাবে লোকে আন্দাজ করতে পারবে না। রাদার ক্যারেক্টারটা বেশ ইরিটেটিং আর কি, মানে অন্যের খুবই ইরিটেটিং, মানে অন্যের বাড়িতে থাকতে দিয়েছে, সেটা বলছে যে আমি খুব খুশি, কিন্তু সেই খাওয়া নিয়ে ন্যাক করে, এটা কেন নেই, ওটা কেন নেই, এটা চাইছি। খুব খুব ভদ্র, এটিকেটস মেনে চলা মানুষ একেবারেই না। তো সেইটা আমার মাথায় ছিল যে এরকম একটা অদ্ভুত কম্বিনেশন এর মধ্যে থাকবে, সেটাকে আমি যেভাবে পারসিভ করেছি ওইভাবে করতে শুরু করলাম, দেখলাম ডিরেক্টরের পছন্দ হচ্ছে আর কি, তো আমি সেই জন্য সেইভাবেই কন্টিনিউ করলাম। কিন্তু মানুষটাকে আমি আরো বেশি চিনতে পেরেছি যখন আরো, মানে তার যে লেয়ার আছে অনেকগুলো, সেইগুলো জানতে, মানে আবিষ্কার করেছি আরো পরপর করতে গিয়ে। শুরুতে এত কিছু আমি জানতাম না ক্যারেক্টারটার সম্বন্ধে। জটায়ুর চরিত্রটা স্বপ্নে ছিল, মানে এটা মানে মানে উইশ লিস্টে ছিল কোনো কোথাও? না, আমাকে যে জটায়ু হিসেবে কেউ কখনো কাস্ট করবেন বা আমাকে গোঁপ লাগালে জটায়ুর মতো দেখতে হবে, এটা আমার নিজের কখনো মনে হয়নি। যখনই একেন বাবুর চরিত্রটার গেট আপটা তৈরি হলো, তার একটা গোঁপ, তার যে ধরনের জামা কাপড়, মাফলার পরে, মাঙ্কি ক্যাপ পরে, এই সবকিছু মিলে অনেক লোকজন প্রথমেই একদম বলতে শুরু করলেন যে এই তো জটায়ু পাওয়া গেছে। এবার তারপরে এত লোক এটা বলতে শুরু করলেন, আমি বললাম যে আচ্ছা, এত লোক যখন বলছে তাহলে নিশ্চয়ই কিছু একটা এর মধ্যে সত্য কিছু একটা আছে। কিন্তু আমি তখনও কিছু এক্সপেক্ট করিনি যে আমাকে কেউ একদিন ডাকবে। তোমার জটায়ুর শুরু কিন্তু আমাদের সঙ্গে, আমি পড়িয়া সবাই মিলে একটা কাজ করেছিলাম, আপনাদের বলি যে স্টার স্পোর্টস বাংলার জন্য একটা কাজ করেছিলাম, সেখানে অনির্বাণ ছিলেন আমাদের জটায়ু আর কি, জটায়ুর মতো একটা ক্যারেক্টার। হ্যাঁ, যেটা মানে অ্যাকচুয়ালি জটায়ু বলা হয়নি, আর অ্যাবসলিউটলি জটায়ুর নাম ছিল, ওটা আমি ভুলে গেছি। হ্যাঁ, আমিও ভুলে গেছি এটা কিছু। তো আমাকে একদম মানে প্রপার জটায়ু হিসেবে কেউ কাস্ট করবে এটা আমি কখনো ভাবিনি। তারপরে তো সৃজিত যখন করলো এবং বললো আমাকে যে আমি ইয়ে করতে চাইছি, ফেলুদা শুরু করছি, এখনো
কাস্টিং চলছে, নানা রকম অপশন ভেবেছি, শুধু জটায়ুটা আমার ঠিক হয়ে গেছে। আচ্ছা, অন্য ক্যারেক্টার গুলোর কাস্টিং এর আগে ও জটায়ুকে আগে মানে ঠিক করেছিল, যেটা আমি তারপর তো করতে শুরু করলাম। এই প্রধানের যে ক্যারেক্টারটা তোমার দেবের সঙ্গে করলে, এই যে ধরো ভিলেন ক্যারেক্টার, হ্যাঁ, তো এবং পলিটিক্যাল মুভি, একটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল মুভি, সেক্ষেত্রে তোমার মানে কিভাবে দেখেছিলে ক্যারেক্টারটাকে, মানে বা তোমার প্রিপারেশন কিরকম ছিল? দেখো, নেগেটিভ ক্যারেক্টার আমি এর আগেও কিন্তু করেছি। কাকাবাবুর প্রত্যাবর্তনে আমি যে ক্যারেক্টারটা করেছিলাম সেইটাতে সেটা নেগেটিভ ক্যারেক্টার ছিল। মুখোশ বলে আমি বিরসা দাশগুপ্তার একটা ছবি করেছিলাম, সেটা খুব গ্রে শেডের একটা ক্যারেক্টার। আরো টুকটাক দুই একটা করেছিলাম। ব্যাদ বলে একটা ওয়েব সিরিজ করেছিলাম, যেটাকে ঠিক নেগেটিভ বলা যায় না, তার একটা ভাবনা আছে, তার একটা পলিটিক্যাল চিন্তা ভাবনা আছে, কিন্তু যেটা রিফ্লেকশনটা খুব পজিটিভ কিছু। এরকম করেছিলাম। কিন্তু এটা একদম আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল মুভির মধ্যে ভিলেন, যেটা আমি এরকম চরিত্র আমি আগে করিনি। কিন্তু এই ভিলেনটার মধ্যে একটা মজা ছিল, সে আবার ছন্দ করে কথা বলে, হ্যাঁ 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 মিলিয়ে ছন্দ মিলিয়ে কথা বলে এরকম। তো সেইটার প্রিপারেশনের ক্ষেত্রে আমার ছন্দ মিলিয়ে কথা বলে ভিলেন, এইটা বলতে আমার কিন্তু ওনার মতো করে আমি অভিনয় করবার চেষ্টা করিনি, বা উনি যেরকম ভাবে বলতেন বা সেরকম ইয়ে করতেন। এর কারণ এটা এখনকার ছবি, এবং আমি কাউকে অনুকরণ করলে সেটা সবসময় খারাপ হবে আর কি। মানে লিজেন্ডারি অ্যাক্টর যারা, তাদের আমি জটায়ু করবার সময় আমি কখনো সন্তোষ দত্তকে অনুকরণ করার চেষ্টা করিনি। তো এখানেও আমার রেফারেন্স ওটা ছিল একটা, যে প্রথমে শুনেই মনে হয়েছিল আর এটা তো উৎপল দত্তর একটা ফ্লেভার আছে, কিন্তু আমি সেটাকে আমার মতো করার চেষ্টা করেছিলাম। এবং এটা তো একটা কাল্পনিক ঘটনা। সিনেমার অনেক কিছুই যদিও সমাজ থেকে নেওয়া হয়, তার মধ্যে অনেক সত্য জিনিস থাকে, আবার কিছুটা তার মধ্যে মেশানো থাকে। সবকিছু মিলে আমার যে ক্যারেক্টারটা তৈরি হয়েছিল, সেই ক্যারেক্টারটার বিভিন্ন জায়গায় তার যে অ্যাকশনস, সেটা লোকে খুব চিনতে পেরেছিল, যে আরে এটা তো আচ্ছা ওই তো হ্যাঁ ওখানে ওটা হয়েছিল। আমাদের পড়েও মনে হয়েছিল, মানুষও খুব রিলেট করতে পেরেছিলেন। কিন্তু লোকের মানে দর্শকদের খুব ভালো লেগেছিল। আমার প্রিপারেশন মোটামুটি সমস্ত ক্যারেক্টারে একটা জায়গাতেই থাকে, সেটা হচ্ছে এই লোকটা আসলে মানুষ কিরকম, এর মনটা কি, সেইটা আমি বোঝার চেষ্টা করি। দেখো, ক্যারেক্টারকে অ্যাপ্রোচ করার অ্যাক্টরদের অনেক রকমের অপশন থাকে। কারু ক্ষেত্রে খুব ন্যাচারালি মনে হয় যে এই চরিত্রটা তাকে দেওয়া হলে তার প্রথমে মনে হয় আছে এই চরিত্রটা কিরকম ভাবে হাঁটে, এ বসে কিরকম ভাবে, বডি ল্যাঙ্গুয়েজ কি, এর গলাটা কিরকম, এর কি কোনো স্পিচ প্যাটার্ন আছে। এইটা একটা অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা হচ্ছে বাইরে থেকে ক্যারেক্টারটাকে দেখা। আর একটা অ্যাপ্রোচ হয়, সেটা হচ্ছে যে মানুষটাকে বোঝা। মানুষটাকে বুঝে আমি করতে গেলে যেরম ভাবে দাঁড়ানো হবে, দেখো আমি তো একেন বাবুতে যেরম ভাবে দাঁড়াই বা কথা বলি, সে প্রধানের চরিত্রটা তো সেরকম না। আমি কিন্তু প্রধানের চরিত্রটা করবার সময়, ও দাঁড়াবার সময় একটু দুটো পা একটু ফাঁক করে দাঁড়ায়, হ্যাঁ, বা কথা কিভাবে বলে, বা ঘাটটা এরকম করতে গেলে কিন্তু আমি কিছু ভেবে করি। আমি এটার জন্য তুমি প্রধানের মতন একজন ক্যারেক্টার তো দেখাওনি না, তো একটা পঞ্চায়েত প্রধান যিনি এরকম ভাবে একটা কথা বলেন, এই যে ইম্প্রোভাইজেশনটা কিভাবে হয়? এইটা অ্যাকচুয়ালি ভেতর থেকেই আসে। মানে এইটাই অ্যাকচুয়ালি, মানে তোমার যদি অনেক কিছু দেখা থাকে সেইটা দিয়ে গাইডেড হয়, এটা না খুব অদ্ভুত। মানে এই কোয়েশ্চেনের উত্তর দেয়া, দেখো আমি 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 ধরো আমার ক্ষেত্রে আমি বুঝতে পারি যেটা, সেটা হচ্ছে আমি ধরো অনেক কিছু দেখছি চারপাশে, এখন আমি তোমাকেও দেখছি। এবার তোমার কিছু ট্রেড হয়তো আমার মাথার মধ্যে, আমি কিন্তু খুব কনসিয়াসলি তোমাকে অবজার্ভ করছি না, চাও কিরম ভাবে বসে আছে, এরকম করছে, আচ্ছা কথা বলছি কিরম ভাবে, এরম ভাবে দেখছি না, কিন্তু আমি তোমাকে দেখছি, এরকম আমি সবাইকেই দেখছি। এবার এইগুলো কারোর মধ্যে খুব যদি কিছু বিশেষত্ব থাকে, তাহলে নিশ্চয়ই সেগুলো আমি গ্রহণ করছি, কিন্তু সেগুলো কোনো একটা জায়গায় থাকছে। এবার অভিনয় করবার সময় কিন্তু কখনো আমি আচ্ছা এই জায়গাটায় না ও যেভাবে কথা বলেছিল সেইটা ব্যবহার করব, আমি কখনো করি না। এবার ওইগুলো কখন কোনটায় টান পড়ে এবং ঠিকঠাক জায়গায় এসে যায়, এটা একটা অদ্ভুত খেলা। এইটা থাকতে দিতে হয় মাথার ভেতরে। আমি বোঝাতে পারছি না, হয় না আমি চেষ্টা করছি। হ্যাঁ, মানে এগুলো কিন্তু সবই মাথার মধ্যে রাখা আছে, কিন্তু ঠিক মানে এইটা অভিনয় করতে গেলে আমি ওই 35-এর ওই ফর্মুলাটাকে টেনে আনবো, এইরকম ভাবে করা যায় না। এগুলো যদি থাকে তাহলে ঠিকঠাক সময় ঠিকঠাক জায়গাটা ঠিক বেরিয়ে এসে ইউজড হয়। পড়াশোনা রিলেটেড একটা কথা আছে, যে আমরা ধরো
যা পড়ছি, আমি ধরো ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছি, তার কোনো কিছু তো এখন আমার জীবনে ডিরেক্টলি ইউজড হচ্ছে না, কিন্তু ইউজ কি হচ্ছে না, হচ্ছে। হ্যাঁ, ওই যা আমি শিখেছি তার মধ্যে মানে ইনফরমেশন টেকনোলজি তোর মধ্যে একটা বড় অংশ হচ্ছে লজিক। টেকনিক শিখতে হয়, কিন্তু লজিকটা একটা বড় ইম্পর্টেন্ট। সেই লজিকটা ক্লিয়ার হয়ে হয়ে আমার মাথায় কোথায় থাকে আমরা জানি না, সেগুলো তো রয়েছে। সেগুলো ঠিকঠাক সময় হয় যেটা, সেটা হচ্ছে আমরা যা 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 চারপাশে শিখি সেইগুলো না আমাদের সিস্টেমের মধ্যে অ্যাসিমিলেটেড হয়। মানে বাংলা শব্দ যেটা হচ্ছে আত্মীকরণ। এবার কোনো কিছু যদি অ্যাসিমিলেটেড হয়ে যায় না, সেটাকে আর দেখতে পাওয়া যায় না আলাদা করে। যে আমি একটা ধরো আমি একটু আগে একটা কিছু খেয়েছি, সেটা খেয়ে এখনো আমার স্টমাকে যদি আসে, এই মুহূর্তে আমার স্টমাক কাটলে হয়তো খাবারটা দেখতে পাওয়া যাবে, কিন্তু তার মধ্যে থেকে যেটা পুষ্টি নেওয়ার সেটা এসে এসে যখন আমার সব কোষগুলোতে ছড়িয়ে যাবে, তখন কিন্তু সেটাকে আর দেখতে পাওয়া যাবে না আলাদা করে, কিন্তু সেটা আমার সিস্টেমের মধ্যে রয়েছে। ওটা হচ্ছে অ্যাসিমিলেটেড হয়ে গেছে, এবং তার মধ্যে থেকে যেটা তার যা কাজ করার সে হচ্ছে। এরকমও কিন্তু অবজারভেশন কখনো আয়রন হয়ে থাকবে, কোনো ক্যালসিয়াম হয়ে থাকবে। এবং ওরকমই আমার চারপাশের যে অবজারভেশন গুলো, সেই অবজারভেশন গুলো কিন্তু অ্যাসিমিলেটেড হয়ে আমার মধ্যে রয়েছে, সেটাকে আলাদা আলাদা করে কোন ভাবে দেখতে পাওয়া যাবে না। এত নম্বর পেজে ওই বইয়ে ওটা লেখা ছিল, সেটা আমি অ্যাপ্লাই করছি, তা না। সেরকমই এই চরিত্রগুলো তো আমাদের অনেক সময়ই অনেক চরিত্র আমাদের কাছে দেওয়া হয়, যাদেরকে আমরা একদমই দেখিনি অথবা পুরোপুরি দেখিনি। ওই কল্পনা দিয়ে বাকিটা তৈরি করে নেওয়া, সেটা তো অভিনেতার কাজ। এবং সেটা তৈরি করতে গেলে খানিকটা কনসিয়াসলি এবং অনেকটাই কিন্তু আনকনসিয়াস ওয়েতে ওটা তৈরি হয়ে যায়। সেটার জন্য একটু ওইটাই প্রিপারেশন আর কি। সেটাকে ওরকম ভাবে ঠিক বলে আমি কতগুলো পয়েন্ট লিখলাম এই ক্যারেক্টারটার জন্য, আমার কাছে এই আমি জানি না কেউ হয়তো করেন, কিন্তু আমি কখনো এরকম ভাবে করিনি যে একটা চরিত্র দেওয়া হয়েছে, আমি কতগুলো পয়েন্ট বানিয়েছি এই চরিত্রটার সম্বন্ধে, যে এই বা প্রচুর নোটস তৈরি করা, ওটা আমার পদ্ধতি না। মানে নিশ্চয়ই সেরকম কোনো পদ্ধতি আছে, কিন্তু আমি কোনো পদ্ধতি ফলো করি না, এবং আমার করবার কোনো ইচ্ছাও নেই। আমার এই পদ্ধতিটা খুব সুন্দরভাবে এখনো কিন্তু কাজ করছে। অনির্বাণ চক্রবর্তী এই ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে আমি বলবো যে তুমি ব্রাইটার সাইড অফ দা কেরিয়ারটাই দেখেছো। মানে তোমার একেন বাবু, শুরুতেই একেন বাবু হিট, প্রধান হিট, বা অন্যান্য যে সমস্ত কাজ, ফেলুদা হিট সমস্ত, কখনো কোনো মনে হয় কোনো যে এর একটা অন্য দিকও আছে, থাকতে পারে, আমার জীবনে আসতেও পারে, সেক্ষেত্রে হলে আমি কিভাবে এই জনপ্রিয়তা, এরকম একটা আলোকিত জীবন থেকে একটা অন্য সাইডও আসতে পারে, সেটাকে কিভাবে দেখো কোনো সময়, বা কোনো সময় মানে মাঝরাতে ঘুম ভেঙে চমকে ওঠো? আমি অত টেনশন নিয়ে থাকি না, মানে আমার লাইফে অত টেনশন একদম আমি নিই না। মানে নিলে তো নেওয়া যায়, ধরো দেখো হতাশা বা এই টেনশন, এইগুলো নিলে এগুলোর কোনো শেষ নেই। হ্যাঁ, আমি সেই জন্য ওগুলোকে বাইরেই রেখে দিই এবং এগুলো নিয়ে খুব চিন্তা করি না। এবং আমি এই ব্যাপারে খুব মানে ধরো স্টার্ট যারা, তাদেরও তো ডাউনফল হয়েছে, আবার হয়েছে, এটা সবার জীবনে খুব স্বাভাবিক। হ্যাঁ, আমি রাদার এটা ভাবি কখনো কখনো যে এই যে ধরো আমি অনেকটা বেশি বয়সে তো অভিনয় করতে এলাম, প্রফেশনালি অভিনয় করতে, আমার জীবনে এই অল্প কটা বছর, 2018 থেকে 24 কটা বছর, মানে এক একজন অভিনেতার যে জার্নি আছে সেই তুলনায় আমারটা খুবই ছোট। আমি এইটুকু সময়ের মধ্যে যা যা মানে যে ডিরেক্টরদের সাথে কাজ করেছি, যে ভালো ভালো কাজ করেছি, সেইগুলোর সুযোগ পুরোটাই লাগ না নিশ্চয়ই, কিন্তু ঘটনা হচ্ছে যে এটাও ঠিক যে আমার মতো অনেক অভিনেতারা রয়েছেন। মানে আমি যদি ভাবি যে আমি ধরো 25 বছর বয়সে, আমার 25 বছর বয়সে আমি যদি ইন্ডাস্ট্রিতে ঢুকবার চেষ্টা করতাম, এবং সেই ঢুকবার যে প্রসেসটা, বিভিন্ন লোকের সাথে মিট করে যে স্ট্রাগল, আমার সমসাময়িক অনেক অনেক অভিনেতা, তাদের জীবনের গল্প আমি শুনি, তারা যেভাবে এটা করেছে, আমাকে যদি সেটা করতে হতো আমি কিন্তু পারতাম না। মানে আমার কিন্তু জার্নিটা সেই হিসেবে অনেক সহজ হয়েছে, কারণ আমি প্রথম যে বড় কাজটা করেছি সেই কাজটাই খুব মানে ক্লিক করেছে, লোকজন পছন্দ করেছেন, এবং তারপর থেকে আমি আরো একটা ঘটনা ঘটতে পারতো, খুব খারাপ ঘটনা ঘটতে পারতো, সেটাও হয়েছে অনেকের সাথেই। সেটা হচ্ছে একটা চরিত্রে খুব পপুলার হয়ে গেলে তাকে বারবার একই ধরনের চরিত্রে অফার করা। আমি কিন্তু এই কমেডি বাদেও সিরিয়াস রোল বা নেগেটিভ রোল, সেগুলোর জন্য আমাকে
পরিচালকরা, প্রযোজকরা ভরসা করেছেন এবং অফার করছেন। এবং আমি ধরো এখন এই মুহূর্তে এই সবেমাত্র একটা ফেলুদার আমি শুট করে এসেছি, আর একটা একেন বাবুর ছবি অ্যানাউন্সড আছে। এই দুটো বাদে মাঝখানে ধরো 4-5টা যে কাজ আমার করার কথা, সেগুলো কিন্তু কোনোটাই এর মতো না, সবই আলাদা আলাদা। হ্যাঁ, এবং তারপরেও যে ছবি আমার করার কথা আছে সেটাও আলাদা। সুতরাং আমাকে কিন্তু নানা ধরনের চরিত্রে অফার করা হয়েছে, সেটাকে আমার সৌভাগ্য বলবো নাকি আমি জানি না, কিন্তু সেটা হয়েছে। আমাকে একই ধরনের মনোটোনাস ক্যারেক্টার করে করে বোর হয়ে যেতে হয়নি। আমি নানা ধরনের চরিত্রে অফার পেয়েছি, সেটাও করেছি। এবং আমাকে ওই স্ট্রাগল সব রকমের আছে। আমারও ধরো ওই 1 বছরের কথা, আমি স্ট্রাগলটা বলছি না অনির্বাণ, আমি যেটা বলছি যে একটা অনিশ্চয়তার জীবন তো এটা একই সঙ্গে। ইনিশিয়ালি ওটাকে মাথায় নিয়েই তুমি এসছিলে, একটা বড় ঝুঁকি নিয়ে একটা জীবনে জেনে এসছিলে। কিন্তু এখন যখন যে সময়টা তোমার একটা আলোক বৃত্তে আছো, আমি বলবো যেটা মানুষের মধ্যে আছো, মানুষের জনপ্রিয়তার মধ্যে আছো, ব্রাইটার সাইডটাতে রয়েছো, সেই সময় কি অনিশ্চয়তাটা আবার ফিরে আসে কোনো সময়? সেটাই আমি জানতে চাইছি। এখন অব্দি আসেনি, কারণ আমি সেটা নিয়ে ভাবি না বলে। হ্যাঁ, কিন্তু আমি এটা জানি যে এটা একদিন আসতেই পারে, আসবেও। হ্যাঁ, কেউ কোনোদিন সারা জীবন একরকম ভাবে জনপ্রিয় থাকে। মানে যারা প্রচন্ড জনপ্রিয়, আমি তাদের কথা বলছি, শুধু অভিনেতা না, মানে যে কোনো ডিসিপ্লিনের লোকজনকেই ভাবতে পারো, কারুর সারা জীবন একই রকম জনপ্রিয়তার মধ্যে কাটেনি। এবার সেগুলোকে হ্যান্ডেল করতে গেলে আমার মনে হয় যে সেই মানুষটার যদি জীবন সম্বন্ধে একটা একটু বড় ধারণা থাকে, তাহলে ট্যাকল করা অনেক সোজা। কিন্তু আমি যদি শুধু ওটাই আমার জীবন, মানে আমার জীবন বলতে হচ্ছে আমি এই খ্যাতি যেটা পেয়েছি, আমার সপ্তাহে কটা জায়গায় আমার ছবি বেরোলো, আমার ইন্টারভিউ বেরোলো, আমি সবসময় খবরে আছি কিনা, এবং খবরে থাকবার জন্য চেষ্টা করা। মানে একটা হতে পারে যে আমি কিছু করছি, আমার কাজ দিয়ে খবর হচ্ছে, আর একটা হচ্ছে খবরে থাকার একটা চেষ্টা করা। তুমি খুব ভালো করেই জানো যে দুটোই এক্সিস্ট করে। তো আমি যদি ওইগুলোতে খুব নিজেকে ইনভেস্ট করে দিই, যখন ওই জায়গাটা আসবে তখন ট্যাকল করতে খুব অসুবিধা হবে, মনে হবে আমার আর কিছু নেই। কিন্তু আমার যখন ভালো সময়, মানে আমি বলছি ক্যারিয়ারের ভালো সময় বলে তুমি যেটাকে, যে সময়টাকে বলছো, আমার যদি তখনও জীবনে ওটা বাদে অন্য কিছু থাকে, তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা না। তো জীবনটাকে আরেকটু বড় করে দেখলে আমার মনে হয় এটা খুব অসুবিধা কারণ হবে না। তখন কি অনির্বাণ চক্রবর্তী পাহাড়ে চলে যাবে ছোট্ট বাড়িটা তৈরি করতে তো জায়গা লাগবে, পয়সা লাগবে। হ্যাঁ, এবং কোনো সময় আমার যদি মনে হয় যে আমার এখানে আমার আর কিছু দেওয়ার নেই, বা লোকেরও আমার কাছ থেকে আর কিছু নেওয়ার নেই, তখন তো আমাকে অন্য কিছু একটা করতে হবে। সেটা যদি এমন বয়সের মধ্যে হয় যে তখন আমার রোজগার করার আমার সামর্থ্য আছে, মানে শরীরে শক্তি আছে, তাহলে তো ওটা একটা বিলাসিতা হবে। আমি ওখানে গিয়ে থাকবো, খাবো কি? হ্যাঁ, ওটা হয়তো অনেক বয়সে কখনো করা যাবে, বা হয়তো প্যারালাল কোনো প্রফেশনের সাথে। সেগুলো আমি কিচ্ছু জানি না, আমার কোনো প্ল্যান নেই। মানে আমি একই সাথে 2-3টে কাজ ওরকম ভাবে প্রফেশন হিসেবে করতে পারবো না। আমি এখনো থিয়েটারে অভিনয় করি, সেটা অভিনয়, এটাও অভিনয় করা, কিন্তু কখনো যদি ওটা হয় ভালোই হবে, খারাপ। তো আমরা সেই শুভেচ্ছাই জানিয়ে রাখলাম যে খুব তাড়াতাড়ি একটা সুন্দর ছোট্ট বাড়ি হোক আর কি পাহাড়ে অনির্বাণ চক্রবর্তীর, এবং মাঝে মাঝে সেখানে ব্যস্ততাও থাকো এখানে, এবং মাঝে মাঝে তুমি ছুটি কাটাও ওখানে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।